বিশ্ব সাহিত্য ভাণ্ডার থেকে আজলা করে দুই হাতে ছেঁচে এনেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস জননী। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের উজ্জ্বল একটি নাম। বাংলা উপন্যাসের কথা বলতে গেলে তাকে সবচেয়ে আগে মনে করতে হয়। তার জন্ম 1908, মৃত্যু 1956। এই ক্ষণজম্মা সাহিত্যিক রচনা করেছেন কালজয়ী অসংখ্য উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অহিংসা, চিহ্ন, চতুষ্কোণ, হলুদ নদী সবুজ বন ইত্যাদি উপন্যাস বাঙালি পাঠকের কাছে বিশেষভাবে পরিচিত। এক একজন লেখকের এক একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। লেখকের নিজস্ব কিছু চিন্তা, সামগ্রিক ধ্যান ধারণা তাঁর লেখায় নানাভাবে প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা সাহিত্যের নতুন এক দিগন্ত চোখে পড়ে। শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস জননী। 7 বছর আগে বধূ জীবনযাপন করিবার পর 22 বছর বয়সে শীতলের দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্যামা প্রথমবার মা হইল। এতকাল অনুর্বরা থাকিয়া সন্তান লাভের আশা সে একরকম ছাড়িয়াই দিয়াছিল। ব্যর্থ আশাকে মানুষ আর কতকাল পোষণ করিতে পারে? 7 বছর বন্ধা হইয়া থাকা প্রায় বন্ধাত্বের প্রমাণেরই সামিল। শ্যামাও তাই জানিয়া রাখিয়াছিল সে তার মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান না হইয়া তার উপায় অবশ্য ছিল না, কারণ সে মাতৃগর্ভে থাকিতেই তার বাবা ব্রহ্মপুত্রে নৌকাডুবি হইয়া মারা যায়। তারপর তার আর ভাই বোন হইলে সে বড় কলঙ্কের কথা হইত। শ্যামার যেন তাহা খেয়াল থাকে না। সে যেন ভুলিয়া যায় যে তার বাবা বাঁচিয়া থাকিলে 7 ভাই চম্পার এক বোন পারুলি হয়তো সে হইত। বোনও যে তাহার 2-5টি থাকিত না, তাই বা কে বলিতে পারে? তবু একটা যুক্তিহীন ছেলে মানুষই ধারণা সে করিয়া রাখিয়াছিল যে সে নিজে যখন এখন 1 মার 1 মেয়ে, 2টি একটির বেশি ছেলে মেয়ে তারও হইবে না, বড় জোর 3টি। গোড়ার কয়েক বছরের মধ্যেই এরা আসিয়া পড়িবে, এই ছিল শ্যামার বিশ্বাস। 3য় বছরেও মাতৃত্ব লাভ না করিয়া সে তাই ভীত হইয়া উঠিল। তার পরের 4টা বছর সে পূজা, মানত, জলপড়া, কবজ প্রভৃতি দৈব উপায়ে নিজেকে উর্বরা করিয়া তুলিতেই একরকম ব্যয় করিয়াছে। শেষে সময় মতো মা না হওয়ার জন্য এবং দৈব উপায়ে মা হইবার চেষ্টা করিবার জন্য নানাবিধ মানসিক বিপর্যয়ের পর তার যখন প্রায় হিস্টেরিয়া জন্মিয়া যাওয়ার উপক্রম হইয়াছে, তখন ফাল্গুনের এক দুপুরবেলা ঘরের দরজা জানলা বন্ধ করিয়া শীতল পাটিতে গা ঢাকিয়া ঘুমের আয়োজন করিবার সময় সহসা বিনা ভূমিকায় আকাশ হইতে নামিয়া আসিল সন্দেহ। বাড়িতে তখন কেহ ছিল না। দুপুরে বাড়িতে কেহ কোনোদিনই প্রায় থাকিত না। থাকিবার কেহ ছিল না, আত্মীয় অথবা বন্ধু। সন্দেহ করিয়াই শ্যামার এমন বুক ধরফর করিতে লাগিল যে তার ভয় হইল হঠাৎ বুঝি তার ভয়ানক অসুখ করিয়াছে। সারাটা দুপুর সে ক্রমান্বয়ে শীত ও গ্রীষ্ম এবং রোমাঞ্চ অনুভব করিয়া কাটাইয়া দিল। সন্দেহ প্রত্যয় হইল 1 মাসে। কড়া শীতের মধ্যে শ্যামার অজ্ঞাতে যাহার আবির্ভাব ঘটিয়াছিল সে জন্ম হইল শরৎকালে। জগৎজননী শ্যামা জগতে আসিয়া
মানবী শ্যামাকে একেবারে 7 দিনের পুরাতন জননী হিসেবে দেখিলেন। শ্যামার বধূ জীবনের সমস্ত বিস্ময় ও রহস্য, প্রত্যাশা ও উত্তেজনা তখন নিঃশেষ হইয়া আসিয়াছে। নিঃশেষ হইবার আগে ওসব যে তাহার খুব বেশি পরিমাণে ছিল তাহা বলা যায় না। জীবনে শ্যামার যদি কোনোদিন কোনো অসাধারণত্ব থাকিয়া থাকে, সে তাহার আত্মীয় স্বজনের একান্ত অভাব। জন্মের পর জগতে শ্যামার আপন বলিতে ছিল মা আর এক মামা। 11 বছর বয়সে সে মাকে হারায়। মামাকে হারায় বিবাহের 1 বছরের মধ্যে। মামার কিছু সম্পত্তি ছিল। প্রকৃতপক্ষে উত্তরাধিকারীবিহীন এই মামাটির কিছু সম্পত্তি না থাকিলে শীতল শ্যামাকে বিবাহ করিত কিনা সন্দেহ। মৃত্যুর মধ্যে মামাকে হারাইলে সম্পত্তি শ্যামা পাইত সন্দেহ নাই। কিন্তু শ্যামার বিবাহের পর একা থাকিতে থাকিতে মামার মাথার কি যে গোলমাল হইয়া গেল। নিজের যা কিছু ছিল চুপি চুপি জলের দামে সমস্ত বিক্রয় করিয়া দিয়া একদিন তিনি উধাও হইয়া গেলেন। একা গেলেন না, শ্যামার মামাবাড়ির গ্রামে আজীবন সন্ন্যাসী ঘেঁষা পৌর বয়সী ব্রহ্মচারী মামিটির কীর্তি এখনো প্রসিদ্ধ হইয়া আছে। শীতলের কাছে তাহার কোনো ত্রুটির মার্জনা না থাকাটা ছিল একটা বড় নিরেট সত্য। কেবল রাখালের কাছেই শ্যামার অপরাধও ছিল না, ত্রুটিও ছিল না। রাখালের এই সহিষ্ণুতা শ্যামার কাছে আরো পূজ্য হইয়া উঠিবার অন্য একটি কারণ ছিল। সে মন্দার গালে গালি। মন্দার অসুখটা ছিল মারাত্মক, স্বভাবও তাহার হইয়া উঠিয়াছিল মারাত্মক। মন্দার পান হইতে চুনটি শ্যামা কখনো খসাইত না বটে, পান মন্দা খাইত না, কারণ পান খাওয়ার ক্ষমতা তাহার ছিল না। অনুরূপ তুচ্ছ অপরাধে চিঁচি করিয়া সে এত এবং এমন সব খারাপ কথা বলিত যে শ্যামার মন তিক্ত হইয়া যাইত। শীতলের কোলে গরম চা ফেলিয়া ভয়ে গালে একটা চড় খাওয়ার পরক্ষণেই বার্লি দিতে 5 মিনিট দেরি করার জন্য গালে চড় খাইলে মিনিট 5 না কাঁদিয়া সে পারিত না। মন্দার গাল খাইয়া নিজেকে যখন শ্যামার বিনামূল্যে কেনা দাসীর চেয়ে কম দামি মনে হইত, রাখাল তখন তাহাকে কিনিয়া লইত 2টি মিষ্টি কথা দিয়া। শুধু সান্ত্বনা ও সহানুভূতি নয়, রাখাল তাহার অনেক লাঞ্ছনাও বাঁচাইয়া চলিত। কতদিন গভীর রাত্রিতে শীতল বাড়ি ফিরিলে রাখাল তাহাকে বাহিরে আটকাইয়া রাখিয়াছে। এ সময় শীতলকে বন্ধুরা ফিরাইয়া দিয়া যাইত। শ্যামার কত অপরাধের শাস্তি দিতে আসিয়া শীতল দেখিয়াছে রাখাল সে অপরাধের অংশীদার। শ্যামাকে শাসন করিবার উপায় নাই। শীতলের কত অসম্ভব সেবার আদেশ রাখাল যাচিয়া বাতিল করিয়া দিয়াছে। স্বামীর বিরুদ্ধে এভাবে স্ত্রী পক্ষ অবলম্বন করা বিপজ্জনক, বিশেষ স্ত্রীটির যদি বয়স বেশি না হয়। স্বামী নানা রকম সন্দেহ করিয়া বসে, কিন্তু রাখাল ছিল অত্যন্ত বুদ্ধিমান। চালাকিতে সংসারে শ্যামা তার জুড়ি দেখে নাই। যেসব আশ্চর্য কৌশলে শীতলকে সে সামলাইয়া চলিত, শ্যামাকে আড়াল করিয়া রাখিত, আজও মাঝে মাঝে অবাক হইয়া শ্যামা সেসব ভাবে। মন্দা সুস্থ হইয়া উঠিলে রাখাল তাহাকে লইয়া চলিয়া গিয়াছিল বনগা। কলকাতার এত আপিস থাকিতে বনগাঁয়ে তাহার চাকরি করিতে যাওয়া শ্যামা পছন্দ করে নাই। একদিন রাখালের চলিয়া যাওয়ার আগের দিন ওই কথা লইয়া রাগারাগিও সে করিয়াছিল। বয়স তো শ্যামার বেশি ছিল না। জগতে কারো স্নেহে যে কারো দাবি জন্মে না, এটা সে জানিত না। আকুল আগ্রহে বিনা দাবিতেই স্বামীর চেয়ে আপনার লোকটিকে সে ধরিয়া রাখিতে চাহিয়াছিল। রাখাল চলিয়া গেলে সে 2-4 দিন চোখের জল ফেলিয়াছিল কিনা আজ প্রথম সন্তানের মা হওয়ার পর শ্যামার আর তাহা স্মরণ নাই। সমস্ত নালিশ
সে ভুলিয়া গিয়াছে। সেই উদ্ভ্রান্ত দিনগুলিকে হয়তো সে রহস্যে ঢাকিয়া রাখিতে ভালোবাসে, কারণ তাহাই স্বাভাবিক। যতই আপনার হইয়া উঠুক, রাখালকে শ্যামা এক ফোঁটা বুঝিত না। লোকটার প্রকাণ্ড শরীরে যে মনটি ছিল, তাহা শিশুর না শয়তানের, কোনোদিন তাহা সঠিক জানিবার ভরসা শ্যামা রাখে না। তখন দ্বীপ্রহরে গৃহ থাকিত নির্জন। সন্ধ্যার পর দুটি ভাঙা লণ্ঠনের আলোয় বাড়ির অর্ধেকও আলো হইত না। শীতল যেদিন রাত্রে দেরি করিয়া বাড়ি ফিরিত, দাওয়ায় ঠেস দিয়া বসিয়া তাহার প্রতীক্ষা করিতে করিতে নিয়মাধীন জীবনযাপন স্বভাবতই শ্যামার কাছে অবাস্তব হইয়া উঠিত। বয়স তো তাহার বেশি ছিল না, সুতরাং রাখালকেও তাহার মনে হইত নির্মম। মনে হইত লোকটা স্নেহ করে, কিন্তু স্নেহের প্রত্যাশা মেটায় না। শীতলের তখন নিজের একটা প্রেস ছিল, মন্দ আয় হইত না, তবু অভাব তাহার লাগিয়াই থাকিত। শীতলের মাথায় ছিট ছিল রকমারি। অর্থ সম্বন্ধে একটা বিকৃত উদাসীনতা ছিল তার মধ্যে সেরা। তাহার মনকে বিশ্লেষণ করিলে যোগাযোগ খুঁজিয়া পাওয়া যায় সন্দেহ নাই, কেবল সে চিন্তা করিবার মতো অসাধারণ মানসিক বৈশিষ্ট্য ইহা নয়। টাকার প্রতি মমতার অভাবটা অনেকেই নানা উপায়ে ঘোষণা করিয়া থাকে। শীতলের উপায়টা ছিল বিকারগ্রস্ত। তাহা ভীরুতার ও দুর্বলতার বিষে বিষাক্ত। যেমন বেকার দল চিরকাল বুদ্ধিমানদের ভোজ দিয়া আসিয়াছে, সে ছিল তাঁদের রাজা। বন্ধুরা পিঠ চাপড়াইয়া তাহার মনকে গড়ের মাঠের সঙ্গে তুলনা করিত, তাই পাছে কেহ টের পায় যে মন তাহার আসলে বড় বাজারের গলি। এই ভয়ে সর্বদা সে সন্ত্রস্ত হইয়া থাকিত। ফেরত পাইবে না জানিয়া টাকা ধার দিত সে, থিয়েটারের বক্স ভাড়া করিত সে, মদ ও আনুষাঙ্গিকের টাকা আসিত তাহারই পকেট হইতে। বিকালের দিকে প্রেসের ছোট আপিসটিতে হাসি মুখে সিগারেট টানিতে টানিতে দু চারজন বন্ধুর আবির্ভাব হইলে ভয়ে তাহার মুখ কালো হইয়া যাইত। পাগলামি ছিল তাহার এইখানে। সে জানিত বোকা পাইয়া সকলে তাহার ঘাড় ভাঙে, তবু ঘাড় ভাঙিতে না দিয়াও সে পারিত না। শেষে শ্যামার বিবাহের প্রায় 4 বছর পরে শীতলের প্রেস বিক্রি হইয়া গেল। আবুল তাবুল যেমনি খরচ করুক, আয় ভালো থাকায় এতকাল মোটামুটি একরকম চলিয়া যাইত। প্রেস বিক্রি হইয়া যাওয়ার পর তাহাদের কষ্টের সীমা ছিল না। বাড়িটা পৈতৃক না হইলে মাঝখানে কিছুদিনের জন্য হয়তো তাহাদের গাছতলায় সার করিতে হইত। এই অভাবের সময় শ্যামার মামার সম্পত্তি হইতে বঞ্চিত হওয়ার শোক শীতলের উতলিয়া উঠিয়াছিল। সবসময় শ্যামাকে কথার খোঁচা দিয়াই তাহার স্বাদ মিটিত না। শ্যামার গায়ে তাহার প্রমাণ আছে। প্রথম মা হওয়ার সময় শ্যামার কোমরের কাছে যে মস্ত ক্ষতের দাগটা দেখিয়া বুড়ি দায় আফসোস করিয়াছিল এবং শ্যামাকে বলিয়াছিল, ওটা ফোড়ার দাগ, ছড়ির ডগাতেও সেটা সৃষ্টি হয় নাই, ছাতির ডগাতেও নয়, ওটা বটিতে কাটা দাগ। বটি দিয়া শীতল অবশ্য তাকে খোঁচায় নাই, পা দিয়া পিঠে একটা ঠেলা মারিয়াছিল। দুঃখের বিষয়, শ্যামা তখন কুটিতে ছিল তরকারি। তরকারি সে আজও কোটে। সুখে দুঃখে জীবনটা অমনি চলিয়া গিয়াছে। সিদ্ধ করিবার চাল ও কুটিবার তরকারি থাকার মতো চলনসই। অনেকদিন প্রেসের মালিক হইয়া থাকার গুণে একটা প্রেসের ম্যানেজারের চাকরি শীতল 6 মাসের চেষ্টায় করিয়া পাইয়াছিল। শ্যামা প্রথমবার মা হওয়ার সময় শীতল এই চাকরি করিতেছিল। বিবাহের 7 বছর পরে প্রথম ছেলে হওয়াটা খুব বেশি বিস্ময়ের ব্যাপার নয়। অমন বিলম্বিত উর্বরতা বহু নারীর জীবনেই আসিয়া থাকে। শ্যামার যেন সব বিষয়েই বাড়াবাড়ি। প্রথম ছেলেকে প্রসব করিতে সে সময় লইল 2 দিনেরও বেশি, এবং এই 2 দিন ভরিয়া বারবার মূর্ছা গেল। সে মূর্ছা ভাঙিবার পর শ্যামা এক মহামুক্তির স্বাদ পাইয়াছিল। দেহে যেন তাহার উত্তাপ নাই, স্পন্দন নাই, সবগুলি ইন্দ্রিয় অবশ বিকল হইয়া গিয়াছে। সে বাতাসের মতো হালকা।
শীতকালের পুঞ্জীভূত কুয়াশার মতো সে যেন আলগোছে পৃথিবীতে সংলগ্ন হইয়া আছে। তাহার সমগ্র বিস্ময়কর অস্তিত্ব ব্যাপিয়া এক তরঙ্গায়িত স্থিমিত বেদনা, মৃদু অথচ অসহ্য, দুর্গেয় অথচ চেতনাময়। একবার তাহার মনে হইল সে বুঝি মরিয়া গিয়াছে। ব্যথা দিয়া ফোপানো এই শূন্যময় অবস্থাটি তাহার মৃত্যুরই পরবর্তী জীবন। ভোঁতা ক্লান্তিকর যাতনা তাহার অশরীরী আত্মারই দুর্ভোগ। তারপর চোখ মেলিয়া প্রথমটা সে কিছুই বুঝিতে পারে নাই। চোখের সামনে সাদা দেওয়ালে একটি শায়িত মানুষের ছায়া পড়িয়াছে। ছায়ার হাতখানেক উপরে জানালার একটা পাট অল্প একটু ফাঁক করা। ফাঁক দিয়া খানিকটা কালো আকাশ ও অনেকগুলি তারা দেখা যাইতেছে। একটা গরম ধোঁয়াটে গন্ধ শ্যামার নাকে লাগিয়াছিল। কাছেই কাদের কথা বলিবার মৃদু শব্দ। খানিকক্ষণ চাহিয়া আশ্চর্য হইয়া গিয়াছিল। এমন ভাবে সে শুইয়াছে কেন? তাহার কি হইয়াছে? কাঠ কয়লা পুড়িবার গন্ধ কিসের? কথা বলিতেছে কারা? হঠাৎ সব কথাই শ্যামার মনে পড়িয়া গিয়াছিল। পাশ ফিরিতে গিয়া সর্বাঙ্গে বিদ্যুতের মতো তীব্র একটা ব্যথা সঞ্চারিত হইয়া যাওয়ায় সে আবার দেহ শিথিল করিয়া দিল। মনের প্রশ্নকে বিহব্বলের মতো উচ্চারণ করিয়াছিল এই অর্থহীন ভাষায়, কোথায় গেল? কই? কে যেন জবাব দিয়াছিল, এই যে বউ, এই যে। মুখ ফিরিয়ে তাকা হতভাগী। কাছে বসিয়াও অনেক দূর হইতে যে কথা বলিয়াছিল সেই বোধহয় শ্যামার একখানা হাত তুলিয়া একটি কোমল স্পন্দনের ওপর রাখিয়াছিল। জাগিয়া থাকিবার শক্তিটুকু শ্যামার তখন ঝিমাইয়া আসিয়াছে। সে অতি কষ্টে একটু পাশ ফিরিয়াছিল। দেখিবি বউ, এই দেখ। দেখবি বউ, এই দেখ। এবার স্বর চিনিতে পারিয়া কম্পিত কণ্ঠে শ্যামা বলিয়াছিল, ঠাকুরঝি। মন্দাকিনী আলোটা উঁচু করিয়া ধরিয়া বলিয়াছিল, আর ভাবনা কি বউ? ভালোই ভালোই সব উতরে গিয়েছে। খোকালো, ঘর আলো করা খোকা হয়েছে তোর। মাথা তুলিয়া একবার মাত্র খানিকটা রক্তিম আভা ও দুটি নির্মিলিত চোখ দেখিয়া শ্যামা বালিশে মাথা নামাইয়া চোখ বুজিয়াছিল। শ্যামার যে সব বিষয়ে বাড়াবাড়ি ছিল তাহা নিঃসন্দেহ। পরদিন সকালেই সে তাহার প্রথম ছেলেকে ভালোবাসিয়া ফেলিয়াছে। অনেক বেলায় ঘুম ভাঙিয়া নিজেকে শ্যামার অনেকটা সুস্থ মনে হইয়াছিল। ঘরে তখন কেহ ছিল না। কাত হইয়া শুইয়া পাশে শায়িত শিশুর মুখের দিকে 1 মিনিট চাহিয়া থাকিয়ায় তাহার মনে হইয়াছিল ভেতরে একটা অদ্ভুত প্রতিক্রিয়া ঘটিয়া চলিবার সঙ্গে সঙ্গে ছেলের মুখখানা তাহার চোখে অভিনব হইয়া উঠিতেছে। কতটুকু মুখ! কি পেলবতা মুখের! মাথা ও ভুরুতে চুলের শুধু আভাস আছে। বেদনার জমানো রসের মতো তুলতুলে আশ্চর্য দুটি ঠোঁট। এ কি তার ছেলে? এই ছেলে তার? গভীর ঔৎসুক্যে সন্দর্পণে শ্যামা হাত বাড়াইয়া ছেলের চিবুক ও গাল ছুঁইয়াছিল। বুকের স্পন্দন অনুভব করিয়াছিল। এই বিচ্ছিন্ন ক্ষীণ প্রাণস্পন্দন কোথা হইতে আসিল? শ্যামা কাঁপিয়াছিল। শ্যামার হইয়াছিল রোমাঞ্চ, স্নেহ নয়। তাহার হৃদয় যেন ফুলিয়া ফাঁপিয়া উঠিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া দিতে চাহিয়াছিল। প্রসবের পর নারী সংযোগ বিচ্ছিন্ন সন্তানের জন্য একই কাণ্ড ঘটিতে থাকে মানুষের মধ্যে। আশ্বিনে প্রভাতটি ছিল উজ্জ্বল। 2 দিন দুরাত্রি মরণাধিক যন্ত্রণা শ্যামা দুঃস্বপ্নের মতো ভুলিয়া গিয়াছিল। আজ সকালে তাহার আনন্দের সীমা নাই। তখন ঘটিয়াছিল এক কাণ্ড। ঘুম ভাঙিয়া হঠাৎ শিশু যেন কিরকম করিতে আরম্ভ করিয়াছিল। টানিয়া টানিয়া শ্বাস নেয়, চঞ্চল ভাবে হাত পা নাড়ে, চোখ কপালে তুলিয়া দেয়। ভয়ে শ্যামা বিবর্ণ হইয়া গিয়াছিল। ডাকিয়াছিল,
ঠাকুরজি গো, ও ঠাকুরজি! রান্না ফেলিয়া ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া মন্দা হইয়াছিল রাগিয়া আগুন। চোখ নাই বউ, সরো তুমি, সরো। গলা শুকিয়ে এমন করছে গো, আহা হা 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 হা। মধুর বাটি গেল কোথা? মিশ্রি জল দিয়েছ উল্টে? আশ্চর্য! তাকের ওপর শিশিতে মধু ছিল। ছোট একটি বাটিতে মধু ঢালিয়া আঙুলে করিয়া ছেলের মুখ ভিজাইয়া চোখের পলকে মন্দা তাহাকে শান্ত করিয়া ফেলিয়াছিল। বিড়বিড় করিয়া বলিয়াছিল, আনাড়ি বলে আনাড়ি, এমন আনাড়ি জন্মেও চোখে দেখিনি মা। কচি ছেলে, পলকে পলকে গলা শুকোবে, তাও যদি না টের পাও তবে মা হওয়া কেন? দাইমাগিও মানুষ কেমন, তামাক পাতা আনতে গিয়ে বুড়ি হলো। এই তুচ্ছ ঘটনাটি শ্যামার মনে গাঁথা হইয়া আছে। প্রথম সন্তানকে সে যে 12 দিনের বেশি বাঁচাইতে পারে নাই, তার সবটুকু অপরাধ চিরকাল শ্যামা নিজের বলিয়া স্বীকার করিয়া লইয়াছে। সন্তান পরিচর্যার কিছুই সে যেন তখন জানিত না। এই ঘটনাটি শ্যামার কাছে হইয়া আছে তাহার আদিম প্রমাণের মতো। তখন অবশ্য সে জানিত না 12 দিন পরে পেট ফুলিয়া ছেলে তাহার মরিয়া যাইবে। মন্দা চলিয়া গেছে ছেলের দিকে। মন্দা চলিয়া গেলে ছেলের দিকে চোখ রাখিয়া সে শান্তভাবেই শুইয়াছিল। গলা শুকোনোর লক্ষণ দেখা গেলে মুখে মধু দিবে। অন্য মনে সে অনেক কথা ভাবিয়াছিল। দরজা দিয়া দুটি চড়াই পাখি ঘরে ঢুকিয়া খানিক এদিক ওদিক ফরফর করিয়া উড়িয়া জানালা দিয়ে বাহির হইয়া গিয়াছিল। জানালা দিয়াই রোদ আসিয়া পড়িয়াছিল শ্যামার শিওরে। জীবন মৃত্যুর কথা শ্যামার তখন মনে পড়ে নাই। ভগবানের কাণ্ড কারখানা বুঝিতে না পারিয়া সে অবাক হইয়া গিয়াছিল। বুকে তাহার 2 দিন দুধ আসিবে না। নবজাত শিশুর জন্য ভগবান 2 দিনের উপবাস ব্যবস্থা করিয়াছেন। মন্দার হুকুম স্মরণ করিয়া মাঝে মাঝে ছেলের মুখে সে শুষ্ক স্তন দিয়াছিল। সন্তানের ক্ষুধার আকর্ষণ অনুভব করিয়া ভাবিয়াছিল হয়তো এ ব্যবস্থা ভগবানের নয়। বুকে তাহার যথেষ্ট মমতার সঞ্চার হয় নাই, তা হওয়ার আগে দুধ আসিবে না। তবু কোনো মা সন্তানের জীবনকে অস্থায়ী মনে না করিয়া পারে? বেলা বাড়িলে পাড়ার কয়েক বাড়ির মেয়েরা শ্যামার ছেলেকে দেখিতে আসিয়া যখন উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছিল, শ্যামার তখন যেমন গর্ব হইয়াছিল তেমনি হইয়াছিল ভয়। ভয় হইয়াছিল এই জন্য দেবতারা গোপনে শোনেন। গোপনে শুনিয়া কোন দেবতার হাসিবার স্বাদ হয় কে বলিতে পারে। তাই বিনয় প্রকাশের জন্য নয়, দেবতার গোপন কানকে ফাঁকি দেবার জন্য শ্যামা বলিয়াছিল, কানা খোড়া যে হয়নি মাসিমা তাই ঢের। বলিয়া তাহার এমনই আবেগ আসিয়াছিল যে ঘর খালি হওয়া মাত্র ছেলেকে সে চুম্বনে চুম্বনে আচ্ছন্ন করিয়া দিয়াছিল। ছেলের গলা শুকানোর স্মৃতি মনে পুষিয়া রাখিবার আরেকটি কারণ ঘটিয়াছিল সেদিন রাত্রে, গভীর রাত্রে। সারা দুপুর ঘুমানোর মতো স্বাভাবিক কারণেও নিষিদ্ধ জাগরণ মানুষের মনে অস্বাভাবিক উত্তেজনা আনিয়া দেয়। দূরে কোথায় পেটা ঘড়িতে তখন 12টা বাজিয়াছে। শ্যামার কল্পনা একটু উদ্ভ্রান্ত হইয়া আসিয়াছিল। ঘরের একদিকে বুড়ি দাই অঘরে ঘুমাইতেছিল। কোণে জ্বলিতেছিল প্রদীপ। 11টি দিবারাত্রি এই প্রদীপ অনির্বাণ জ্বলিবে। জাতকের এই প্রদীপ প্রহরী। শিওরের কাছে মেঝেতে খড়ি দিয়া মন্দা দুর্গা নাম লিখিয়া রাখিয়াছে। সকালে আঁচড় দিয়া মুছিয়া ফেলিবে, কেহ না মারাইয়া দেয়। সন্ধ্যায় আবার দুর্গা নামের রক্ষা কবচ লিখিয়া রাখিবে। আতুরের রহস্য ভয়ে পরিপূর্ণ, এমনকি কত তাহার প্রতিবিধান। হঠাৎ শ্যামার একটা অদ্ভুত অনুভূতি হইয়াছিল। একটা অদৃশ্য জনতা যেন তাহাকে ঘিরিয়া রহিয়াছে। চারিপাশে যেন তাহার অলক্ষ্য উপস্থিতি, অশ্রুত কলরব। সকলেই যেন খুশি। সকলের অনুচ্চারিত আশীর্বাদে ঘর যেন ভরিয়া গিয়াছিল। শ্যামার বুঝিতে বাকি থাকে নাই এরা তাহার সন্তানেরই পূর্বপুরুষ।
ভিড় করিয়া সকলে বংশধরকে দেখিতে আসিয়াছেন। কিন্তু এ কি? বংশধরকে আশীর্বাদ করিয়া তাহার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে সকলে চাহিয়াছেন কেন? ভয়ে শ্যামার নিঃশ্বাস বন্ধ হইয়া আসিয়াছিল। হাত জোর করিয়া সে ক্ষমা চাহিয়াছিল সকলের কাছে, মিনতি করিয়া বলিয়াছিল আর কখনো সে মা হয় নাই। সকালে ছেলে যে তাহার গলা শুকাইয়া মরিতে বসিয়াছিল, এ অপরাধ যেন তাহারা না নেন। আর কখনো এমন হইবে না। জননীর সমস্ত কর্তব্য সে তাড়াতাড়ি শিখিয়া ফেলিবে। তারপর ছেলে মানুষ করিবার বিপুল কর্তব্য আতুরেই নিখুঁতভাবে শুরু করিয়া দিতে শ্যামার আগ্রহের সীমা ছিল না। নিজে সে বড় দুর্বল হইয়া পড়িয়াছিল। উঠিয়া বসিতে গেলে মাথা ঘুরিত, শুইয়া সে খুঁতখুত করিত, এটা হলো না, ওটা হলো না, মন্দা বিরক্ত হইত, মাঝে মাঝে রাগিয়া উঠিত। কিন্তু শ্যামার সঙ্গে পারিয়া ওঠা দায়। ছেলের অফুরন্ত সেবায় এতটুকু ত্রুটি ঘটিলে সে শুধু ডাক ছাড়িয়া কাঁদিতে বাকি রাখিত। ছেলেকে খাওয়ানো হাঙ্গামার ব্যাপার ছিল না। কাঁদিলে মুখে স্তন তুলিয়া দিলে, চুকচুক করিয়া টানিয়া পেট ভরিয়া আসিলে সে আপনি ঘুমাইয়া পড়িত। খুঁটিনাটি সেবাই ছিল অনন্ত। স্নান করিয়া চোখে কাজল দিলেই শুধু চলিত না। কি কারণে ছেলের চোখে বড় পিচুটি পড়িয়াছিল, ঘণ্টায় ঘণ্টায় পরিষ্কার ভিজা ন্যাকড়ায় তাহা মুছিয়া লইতে হইত। মিনিটে মিনিটে আবিষ্কার করিতে হইত পূর্বপুরুষদের আবির্ভাবের ভয় নয়, তাঁরা একদিনের বেশি আসেন নাই, অসম্ভব কাল্পনিক সব ভয়। শ্যামা যেন কার কাছে গল্প শুনিয়াছিল, এক ঘুম কাতুরে মার ঘুমের ঘোরে যে একদিন আতুরের নিজের ছেলেকে চাপা দিয়া মারিয়া ফেলিয়াছিল। নিজের ঘুমন্ত অবস্থাকে শ্যামা বিশ্বাস করিতে পারিত না। নাকে মুখে পাতলা কাপড় এক মুহূর্তের জন্য চাপা পড়িলে যে ক্ষীণ অসহায় প্রাণীটি দম আটকাইয়া মরিতে বসে, ঘুমের মধ্যে একখানা হাতও যদি সে তাহার ওপর তুলিয়া দেয়, সে কি আর তবে বাঁচিবে? শ্যামা নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারিত না। পাশ ফিরিলেই ছেলেকে পিষিয়া ফেলিয়াছে ভাবিয়া চমকাইয়া জাগিয়া যাইত। কান পাতিয়া সে ছেলের নিঃশ্বাসের শব্দ শুনিতে চেষ্টা করিত। মনে হইত নিঃশ্বাস যেন পড়িতেছে। কানকে বিশ্বাস করিয়া তবু সে নিশ্চিন্ত হইতে পারিত না। মাথা উঁচু করিয়া ছেলেকে দেখিত, নাকের নিচে গাল পাতিয়া পাতিয়া নিঃশ্বাসের স্পর্শ অনুভব করিত। তারপর ছেলের বুকে হাত রাখিয়া স্পন্দন গুনিত, ধুক 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 ধুক। হঠাৎ তাহার নিজের হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হইয়া উঠিত। এ কি? ছেলের হৃদস্পন্দন যেন মৃদু হইয়া আসিয়াছে। নিশিত স্তব্ধতায় এই আশঙ্কা শ্যামাকে পাইয়া বসিত। সে যেন বিশ্বাস করিতে পারিত না যে এতটুকু একটা জীব নিজস্ব জীবনী শক্তির জোরে ঘণ্টার পর ঘণ্টা বাঁচিয়া থাকিতে পারে। শ্যামার কেবলই মনে হইত এই বুঝি দুর্বল কলকবজাগুলি থামিয়া গেল। পৃথিবীর সমস্ত মানুষ একদিন এমনই ক্ষুদ্র, এমনই ক্ষীণ প্রাণ ছিল। দিনের বেলা এই যুক্তি শ্যামার কাজে লাগিত, রাতে তাহার চিন্তাধারা কোনো যুক্তির বালাই মানিত না। ভয়ে ভাবনায় সে আকুল হইয়া থাকিত। সৃষ্টির রহস্যময় স্রোতে যে ভাসিয়াছে, নিঃশব্দ নির্বিকার রাত্রির অজানা বিপদের কোলে সে মিশিয়া যাইবে। শ্যামার ইহা শতসিদ্ধের মতো মনে হইত। ছেলে কোলে সে জাগিয়া বসিয়া থাকিত। দুর্বলতায় তাহার মাথা ঝিমঝিম করিত। তুমি যাও বাবু, এখান থেকে যাও। নেশা করিলে শীতলের মেজাজ জল হইয়া করুণ রসের মন থমথম করে। সে ছলো ছলো চোখে বলিয়াছিল, আর করব না শ্যামা, যদি করি তো খোকার মাথা খাই। শ্যামা বলিয়াছিল, কথার কি সিঁড়ি, যাও না বাবু এখান থেকে। শীতল বড় দমিয়া গিয়াছিল, সে কাঁদিয়াই ফেলিবে। খানিক পরে শ্যামার বালিশটাকে শোয়াইয়া বলিয়াছিল, একবার কোলে নেব না বুঝি? শ্যামা বলিয়াছিল, কোলে নেবে তো আসন পিড়ি হয়ে বসো।
তুলবার চেষ্টা করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। শীতল আসন পিড়ি হইয়া বসিলে শ্যামা সন্তর্পণে ছেলেকে তাহার কোলে শুয়াইয়া দিয়াছিল। লোকে যেভাবে আঁচল দুয়ানি দেখে, ঝুঁকিয়া তেমনি ভাবে ছেলের মুখ দেখিয়া শীতল বলিয়াছিল, জমজ নাকি? হ্যাঁ? নেশার সময় মাঝে মাঝে শীতলের চোখের সামনে একটা জিনিস দুটা হইয়া যাইত। শুধু সেই একদিন ছেলে কোলে করার স্বাদ শীতলের আর কখনো আসে নাই। সে কদিন, যে কদিন ছেলে বাঁচিয়াছিল, আনন্দ ও ভয় উপভোগ করিয়াছিল শ্যামা একা। পাড়ায় শ্যামার সখী কেহ ছিল না। ছেলে হওয়ার খবর পাইয়া কয়েকজন কৌতূহলী মেয়ে একবার দেখিয়া গিয়াছিল, এই পর্যন্ত। শ্যামা মন খুলিয়া কথা বলিতে পারে এমন কেহ আসে নাই। একজন, যে কখনো এ বাড়িতে পা দেয় নাই, শ্যামার সঙ্গে ভাব করিতে চাহিয়াছিল। সে পাড়ার মহিম তালুকদারের স্ত্রী বিষ্ণুপ্রিয়া। পাড়ার মহিম তালুকদারের চেয়ে বড়লোক কেহ ছিল না। ভাব করা দূরে থাক, শ্যামাকে দেখিতে আসাটাই বিষ্ণুপ্রিয়ার পক্ষে এমন অসাধারণ ব্যাপার যে শ্যামা শুধু বিনয় করিয়াছিল, ভাব করিতে পারে নাই। তখন শীতল ছাপাখানায় গিয়াছে। মন্দা রান্না শেষ করিয়া শ্যামার ছেলেকে স্নান করানোর আয়োজন করিতেছে। কে জানিত এমন অসময়ে বিষ্ণুপ্রিয়া বেড়াইতে আসিবে, গয়না পরা দাসীকে সঙ্গে করিয়া। শ্যামা বলিয়াছিল, ও ঠাকুরজি, ও ঘর থেকে কার্পেটের আসনটা এনে বসতে দাও। মন্দা বলিয়াছিল, কার্পেটের আসন তো বাইরে নেই বউ, তোরঙ্গে তোলা আছে। মন্দার বুদ্ধির অভাবে শ্যামা ক্ষুণ্ণ হইয়াছিল। একটা তুচ্ছ কার্পেটের আসন, তাও যে তাহারা তোরঙ্গে রাখে। বিষ্ণুপ্রিয়াকে এই কথা কি না শোনাইলেই চলিত না? বলো, খুলে আন না, দাদা চাবি নিয়ে সাবাখানায় চলে গেছে বউ। অগত্যা একটা মাদুর পাতিয়ায় বিষ্ণুপ্রিয়াকে বসিতে দিতে হইয়াছিল। মাদুরে বসিতে বিষ্ণুপ্রিয়ার কোনোই অসুবিধা হয় নাই। 2 বছরের মধ্যে শ্যামার কোলে আবার ছেলে আসিল। সেই বাড়িতে, সেই ছোট ঘরে, শরৎকালের তেমনই এক গভীর নিশীথে। কিন্তু মানুষের জীবনে অভাবের পূরণ আছে, ক্ষতির পূরণ নাই বলিয়া প্রথম সন্তানকে শ্যামা ভুলিতে পারে নাই। ছেলে মরিয়া যাওয়ার পর কয়েক মাস সে মজ্জমানা হইয়াছিল। এই অবস্থাটি অতিক্রম করিতে তাহার মধ্যে যে পরিবর্তন আসিয়াছিল, এখনো তাহা স্থায়ী হইয়া আছে। সন্তানের আবির্ভাবে এবার আর তাহার সেই অসংযত উল্লাস আসে নাই, উদ্দাম কল্পনা জাগে নাই। সে শান্ত হইয়া গিয়াছে। সংসার ধর্ম করিলে ছেলে মেয়ে হয়, ছেলে মেয়ে হইলে মানুষ সুখী হয়। এবারের ছেলে হওয়াটা তাহার কাছে শুধুই এই। এতে না আছে বিস্ময়, না আছে উন্মত্ততা। চোখের পলকে একটা বিরাট ভবিষ্যৎকে গড়িয়া তুলিয়া বাহিয়া বেড়ানো, ক্ষণে ক্ষণে নব নব কল্পনার তুলি দিয়া এই ভবিষ্যতের গায়ে রং মাখানো, আর সর্বদা ভয়ে ও আনন্দে মশগুল হইয়া থাকা, এই সব কিছুই নাই। এবারও আতুরে 11টি দিবারাত্রি অনির্বাণ দ্বীপ জ্বালিয়াছিল। কিন্তু শ্যামার এবার একেবারেই ভয় ছিল না, শুধু ছিল গভীর বিষণ্ণতা। এবার পূর্বপুরুষেরা গভীর রাত্রে শ্যামার ছেলেকে ভিড় করিয়া দেখিতে আসেন নাই। ছেলের ক্ষীণ বক্ষস্পন্দন হঠাৎ নাই, এ বিষয়ে তাহার কেমন একটা উদাসীনতা আসিয়াছে। ভাবিয়া লাভ নাই, উতলা হইয়া লাভ নাই। ধরিয়া রাখিবার চেষ্টা করিয়া কোনো ফল হইবে না। যিনি দেন তিনি নেন। তাঁর দেওয়াকে যখন ঠেকানো যায় না, নেয়াকেও ঠেকাবে কে? সে শীতলকে স্পষ্ট বলিয়াছে, এবার আর যত্ন টত্ন করবো না বাবু। অযত্ন করা কি ভালো হবে? অযত্ন করব না তো, নাওয়াবো খাওয়াবো, যেমন দরকার সব করব, তার বেশি কিছু নয়। কি হবে করে? শীতল কিছু বলে নাই, কি বলবে? শ্যামা আবার বলিয়াছে, সেবার আমার দোষেই তো গেল। শীতল একটু ভাবিয়া বলিয়াছে, সেবা করিয়াই তাহার দিন কাটে। এমন আবদারে ছেলে শ্যামা প্রথমে বুঝিতে পারে নাই, পরে টের পাইয়াছে।
এমনিভাবে মাতিয়া থাকিবার জন্যই মন্দা এবার ছেলে দুটিকে সঙ্গে আনিয়াছে। সেখানে শাশুড়িকে অতিক্রম করিয়া ওদের সে নাগাল পায় না। স্বাদ মিটাইয়া ওদের ভালোবাসিবার জন্য, আদর যত্ন করিবার জন্য, সেই যে ওদের আসল মা এটুকু ওদের বুঝাইয়া দিবার জন্য মন্দা এবার ওদের সঙ্গে আনিয়াছে চুরি করিয়া। মন্দাই সবিস্তরে শ্যামাকে ব্যাপারটা বলিয়াছে। কথা ছিল শুধু কোলের ছেলেটিকে সঙ্গে লইয়া মন্দা আসিবে। শাশুড়ির দু চোখের দুটি মণি যমজ ছেলে দুটি কানু আর কালু শাশুড়ির কাছেই থাকিবে। কিন্তু এদিকে কাঁদা কাটা করিয়া স্বামীর সঙ্গে যে গভীর ও গোপন পরামর্শ মন্দা করিয়া রাখিয়াছে, শাশুড়ি তার জানেন। মন্দাকে আনিতে গিয়াছিল শীতল। কানু ও কালু স্টেশনে আসিয়াছিল বেড়াইতে। রাখাল সঙ্গে আসিয়াছিল তাহাদের ফিরাইয়া লইয়া যাওয়ার জন্য। গাড়ি ছাড়িবার সময় রাখাল একাই নামিয়া গিয়াছিল। কানু ও কালু তখন নিশ্চিন্ত মনে রসগোল্লা খাইতেছে। শীতল বলিয়াছিল, গাড়ি ছাড়ার সময় হইল, ওদের নামিয়ে দাও হে রাখাল। মন্দা বলিয়াছিল, ওরাও যাবে যে দাদা, উনি টিকিট কেটেছেন, এই নাও। শ্যামাকে ব্যাপারটা বলিবার সময় মন্দা এই সংক্ষিপ্ত কথোপকথনটুকু উদ্ধৃত করিতেও ছাড়ি নাই। বলিয়াছে, দাদা কিছু টের পাইনি বউ। ভেবেছিল শাশুড়ি বুঝি সত্যি সত্যি শেষে মত দিয়েছে। ফিরে গেলে যা কাণ্ড হবে। পেটের ছেলে চুরি করবার জন্য আমায় না শেষে জেলে দেয়। এদিক দিয়া শ্যামার বারবার সুবিধা ছিল। স্বামীর জননীর খেয়াল মতো কখনো তাহাকে পুতুল নাচ নাচিতে হয় নাই। তবু মাঝে মাঝে শাশুড়ির অভাবে তাহার কি কম ক্ষোভ হইয়াছে। আর কিছু না হোক, বিপদে আপদে মুখ চাহিয়া ভরসা করিবার সুযোগ তো সে পাইত। মন্দা কোনো দায়িত্ব গ্রহণ করে না, কেবল কাজ চালাইয়া দেয়। সেবার যে শ্যামার ছেলে মরিয়া গেল, সে যদি কাহারও দোষে গিয়া থাকে, অপরাধিনী শ্যামা। মন্দার কোনো ত্রুটি ছিল না। কিন্তু শাশুড়ি থাকিলে তিনিই সকল দায়িত্ব গ্রহণ করিতেন। শুধু আতুরে তাহাকে এবং বাহিরে তাহার সংসারকে সাহায্য করিয়া ক্ষান্ত না থাকিয়া ছেলেকে বাঁচাইয়া রাখিবার ভারও থাকিত তাহারই। যেসব ব্যবস্থার দোষে ছেলে তাহার মরিয়া গিয়াছিল, সে তাহা বুঝিতে না পারুক, শাশুড়ির অভিজ্ঞ দৃষ্টিতে অবশ্যই ধরা পড়িত। তাছাড়া স্বামীর মা তো পর নয় যে, ছেলেকে সব দিক দিয়া ঘেঁষিয়া থাকিলে তাহাকে কোনো মায়ের হিংসা করা চলে। মন্দাকে শ্যামা সমর্থন করিতে পারে না। বলে, ওদের না নিলেই ভালো করিতে ঠাকুরজি। এমনই কেমন ধারা করে দেখো না, ভালো দিয়ে আমার কাজ নেই বাপু। সে ডাইনি মাগিরই ভালো, আদর দিয়ে দিয়ে মাদা খাচ্ছেন আর দিনরাত জপাচ্ছেন আমাকে ঘেন্না করতে। বড় হয়ে ওরা কেউ আমাকে মানবে না, এখনই কেমন ধারা করে দেখো না। কিন্তু এ কটা দিনে ওদের তুমি কি করিতে পারিবে ঠাকুরজি? ফিরে গেলেই তো যে কে সেই। মাছ দিয়ে শাশুড়ির কতগুলো গালমন্দ খেয়ে মরবে। মন্দার এসব হিসাব করাই আছে, একটু চেনা হয়ে রইল, একেবারে কাছে ঘেঁষত না। এবার ডাকলে ডাকলে একবার দুবার আসবে। একদিন বিষ্ণুপ্রিয়া আসিয়াছিল। বিষ্ণুপ্রিয়ার একটি মেয়ে হইয়াছে। মেয়ের জন্মের সময় সেও শ্যামার মতো কষ্ট পেয়েছিল। শ্যামার ভাগ্যের সঙ্গে তাহার ভাগ্যের পার্থক্য কিন্তু সব দিক দিয়াই আকাশ পাতাল। মেয়েটি তাহার মরে নাই, সোনার চামচে দুধ খাইয়া বড় হইতেছে। বিষ্ণুপ্রিয়ার শরীর খুব খারাপ হইয়া পড়িয়াছিল। কোথায় হাওয়া বদলাইতে গিয়া সারিয়া আসিয়াছে, কিন্তু এখনো তাহার চোখ দেখিলে মনে হয় রোগ যন্ত্রণার মতোই কি একটা অস্থিরতা যেন সে ভিতরে চাপিয়া রাখিয়াছে। তাছাড়া তাহার সাজসজ্জার অভাবটা অবাক করিয়া দেয়। এমন এক দিন ছিল, সে যখন বসনভূষণে, কেশ রচনা ও দেহ মার্জনায় অতুল উপাদানে নিজেকে সব সময় ঝকঝকে করিয়া রাখিত।
ত্বকে থাকিত জ্যোতি, কেশে থাকিত পালিশ, বসনে থাকিত বর্ণ ও ভূষণে থাকিত হীরার চমক। এখন সেসব কিছুই তাহার নাই। অলঙ্কার প্রায় সবই সে খুলিয়া ফেলিয়াছে। বিন্যস্ত কেশ রাজিতে ধরিয়াছে কতগুলি ফাটল। সে কাছে থাকিলে সাবান ছাড়া আর কোনো সুগন্ধির ইঙ্গিত মেলে না। তাও মাঝে মাঝে নিঃশ্বাসের দুর্গন্ধে চাপা পড়িয়া যায়। ঘনিষ্ঠতার বালাই না থাকিলেও মন্দা চিরকাল ঘনিষ্ঠ প্রশ্ন করিয়া থাকে। সাজগোজ একেবারে ছেড়ে দিয়েছেন দেখছি। বিষ্ণুপ্রিয়া হাসিয়া বলে, এবার মেয়ে ওসব করবে। একটি মেয়ে বিয়েই সন্ন্যাসিনী হয়ে গেলেন। একটি দুটির কথা নয় ঠাকুরজি, নিজে ছেলে মেয়ে মানুষ করতে গেলেও একটিই থাক আর দুটিই থাক, এরপর থাকা আর পোষায় না। মেয়ে এই এটা করছে ওটা করছে, নোংরামের চূড়ান্ত। তার সঙ্গে এই এসেন্স মানায়। মেয়ে একটু বড় হলে হয়তো আবার শুরু করব। তা করব ঠাকুরজি, এই বয়সে কি আর বড়ি হয়ে থাকবো সত্যি সত্যি? শ্যামা বলে, মেয়ে বড় হতে হতে আরেকটি আসবে যে। বিষ্ণুপ্রিয়া জোর দিয়া বলে, না আর আসবে না। মন্দা খিলখিল করিয়া হাসে। বললেন, বটে, একটা হাসির কথা। এক্ষণে রেহাই পাইবেন, আরো কত আসবে। ভগবান দিলে কারো সাধ্যি আছে ঠেকাইয়া রাখে। শ্যামা বলে, ঠাকুরজি আপনাকে জব্দ করে দিলে হে, ওনার রং সবচেয়ে মাজা, তারপরেই আমার মেজ ননদ। মন্দা হাসি মুখে সাই দিয়া বলে, খাসা দেখাচ্ছে বউ। ও মা, মুখ বাঁকাই যে। ছেলেকে শ্যামা সত্যি সত্যি পুটলি করিয়াছে। হাত পা নাড়িতে না পারিয়া সে হাঁপাইয়া কাঁদিয়া ওঠে। তোয়ালেটা শ্যামা তাড়াতাড়ি খুলিয়া লয়। মন্দা শিশুকে কোলে লইয়া বলিতে থাকে, ও সোনা, ও মানি, ও লো। তোমায় বেঁধেছিল, শক্ত করে বেঁধেছিল, মরে নাই। শ্যামার গায়ে কাঁটা দেয়। মাথা দুলিয়া ঝোঁক দিয়া মন্দা বলিতে থাকে, মেরেছে, আমার ধনকে মেরেছে। ও কে মেরেছে রে? ও শ্যামা উত্তেজিত হইয়া বলে, ও ঠাকুরজি, ও যে হাসলো। মন্দা দেখিতে পায় নাই, তবু সে সাই দিয়া বলে, পিসির আদরে হাসবে না? কি আশ্চর্য কাণ্ড ঠাকুরজি, এইটুকু ছেলে হাসে। এরকম আশ্চর্য কাণ্ড দিবারাত্রি ঘটিতে থাকে। খোকার সম্বন্ধে এবার সে কিনা অনেক বিষয়ে উদাসীন থাকিবে ঠিক করিয়াছে। খোকার আশ্চর্য কাণ্ডগুলিতে অনেক সময় শ্যামা শুধু তাই মনে মনে আশ্চর্য হয়, বাহিরে কিছু প্রকাশ করে না। খোকার হাত পা নাড়িয়া খেলা করে দেখিয়া মনে যখন তাহার দোলা লাগে, খেলার অর্থহীন হাত নাড়া আর ক্ষুধার সময় স্তন খুঁজিয়া হাত নাড়ার পার্থক্য লক্ষ্য করিয়া তাহার যখন সকলকে ডাকিয়া এই ব্যাপার দেখাইতে ইচ্ছা হয়, শ্যামা তখন নিজেকে সতর্ক করিয়া দেয়। স্মরণ করে যে সন্তানকে উপলক্ষ করিয়া জননীর অসংযত উল্লাস অমঙ্গলজনক। আনন্দের একটা সীমা ভগবান মানুষের জন্য নির্দিষ্ট করিয়া দিয়াছে। মানুষ তাহা লঙ্ঘন করিলে তিনি রাগ করেন। তবু সব সময় শ্যামা কি আর নিজেকে সামলাইয়া চলিতে পারে? অন্য মনস্ক অবস্থায় হঠাৎ এক সময় ঝাঁ করিয়া খোকাকে সে কোলে তুলিয়া লয়। আবার তাহার পাঁজরে একদিকে থাকে হৃৎপিণ্ড, আর একদিকে থাকে খোকা। খোকার লালিম পা দুটি হইতে কেশ বিরল মাথাটি পর্যন্ত শ্যামা অসংখ্য চুম্বন করে। দীর্ঘ নিঃশ্বাসে খোকার দেহের আঘ্রাণ লয়। তারপর সে অনুতাপ করে। বাড়াবাড়ি করিয়া একবার তাহার সর্বনাশ হইয়াছে, তবু কি শিক্ষা হইল না? শীতলের মিশ্র খাপছাড়া প্রকৃতিতেও বাৎসল্যের আবির্ভাব হইয়াছে। বাৎসল্যের রসে তাহার ভীরু উগ্রতাও যেন একটু নরম হইয়া আসিয়াছে। পিতৃত্বের অধিকার খাটাইয়া ছেলের সঙ্গে সে একটু মাখামাখি করিতে চায়। শ্যামা সভয়ে বাধা দিলে রাগ করার বদলে পুণ্যই যেন হয়।
প্রকৃতপক্ষে রাগ করার বদলে ক্ষুণ্ণ হয় বলিয়াই তাহার বিপজ্জনক আদরের হাত হইতে ছেলেকে বাঁচাইয়া চলিবার সাহস শ্যামার হয়। সে উপস্থিত না থাকিলে ছেলেকে কোলে তুলিতে শীতলকে সে বারণ করিয়া দিয়াছে। মাঝে মাঝে 2-4 মিনিটের জন্য ছেলেকে স্বামীর কোলে সে দেয়, কিন্তু নিজে কাছে দাঁড়াইয়া থাকে, পুলিশের মতো সতর্ক পাহারা দেয়। মাঝে মাঝে শীতল তাহাকে ফাঁকি দিবার চেষ্টা করে। রাত্রে হয়তো সে জাগিয়া আছে, খোকা কাঁদিল। চুপি চুপি চৌকি হইতে নামিয়া মেঝেতে পাতা বিছানায় ঘুমন্ত শ্যামার পাশ হইতে খোকাকে সে সন্তর্পণে তুলিয়া লয়, চোরের মতো। অনভ্যস্ত অপটু হাতে খোকাকে বুকের কাছে ধরিয়া রাখিয়া নিজে সামনে পিছনে দুলিয়ে তাহাকে সে দোলা দেয়। মৃদু গুনগুনানো সুরে ঘুম পাড়ানো ছড়া কাটে, বলে, আইরে পাড়ার ছেলেরা মাছ ধরতে যায়, মাছের কাটা পাই ফুটেছে, দোলাই চলে যায়, দোলাই চড়ে যায়। রাত দুপুরে নিজের মুখে ঘুম পাড়ানো ছড়া শুনিয়া মুখখানা তাহার হাসিতে ভরিয়া যায়। এ ছেলে কার? তার? শ্যামা মানুষ করিতেছে করুক, ছেলে শ্যামার নয়, তার। এদিকে শ্যামার ঘুম ভাঙে। কচি ছেলের বুড়িমা কি আর ঘুমায়? লোক দেখানো চোখ বুজিয়া থাকে মাত্র। উঠিয়া বসিয়া শীতলের কাণ্ড চাহিয়া দেখিতে শ্যামার মন্দ লাগে না, কিন্তু মনকে সে অবিলম্বে শক্ত করিয়া ফেলে। বলে, কি হচ্ছে? শীতল চমকাইয়া খোকাকে প্রায় ফেলিয়া দেয়। শ্যামা বলে, ঘাড়টা বেঁকে আছে, ওর কত লাগছে বুঝতে পারছো? লাগলে কাঁদত, শীতল বলে। শ্যামার তাহাতে মনে হইল একটু গাল টিপিয়া আদর করিয়া রাখালের অপকার্যের একটা কারণ খুঁজিয়া পাইলে সে যেন স্বস্তি পাইত। কে বলিতে পারে এমন বিপদ তারও জীবনে ঘটিবে কিনা? শীতল তো রাখালের চেয়ে ভালো নয়। কিসের যোগাযোগে স্ত্রী জননীর কপাল ভাঙে, মন্দার দৃষ্টান্ত হইতে সেটুকু বোঝা গেলে মন্দ হইত না। তারপর একটা কথা ভাবিয়া হঠাৎ শ্যামার হাত পা অবশ হইয়া আসে। মন্দা জননী বলিয়াই হয়তো রাখালের স্ত্রীর প্রয়োজন হইয়াছে। ছেলের জন্য মন্দা স্বামীকে অবহেলা করিয়াছিল। স্ত্রী বর্তমানে রাখাল স্ত্রীর অভাব অনুভব করিয়াছিল, হয়তো তাই সে আবার বিবাহ করিয়াছে। শুনছেন প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস জননী, আজ প্রথম পর্ব।